পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সি মামাতো বোনকে বিয়ে করতে হবে আমার। আমি কখনো কোনোদিন কল্পনাও করিনি ডিভোর্সি একটা মেয়েকে বিয়ে করতে হবে, এমন সময়ও আমার জীবনে আসবে। কিন্তু আজ আমার কল্পনাটাই সত্যি হতে চলেছে। বাবার পরিবার, মামাদের পরিবার সবাই একত্রিত হয়েছে। সবাই আমার মতামত জানার জন্যই মূলত এভাবে বসেছে। যদিও সবাই ভেবে নিয়েছে আমার উত্তর হ্যাঁই হবে, কারণ এই ডিভোর্সি মামাতো বোনকে বিয়ে করার বিনিময়ে আমি পাবো 20 লক্ষ নগদ টাকা, সাথে মামার যত সহায় সম্পত্তি আছে সবগুলোই একসময় আমার হবে। কারণ মামার কোনো ছেলে নেই, একটা মাত্র মেয়ে। এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমার বাবা মা, কারণ আগে থেকে আমাদের অভাব অনটনের সংসার, দেনাও রয়েছে অনেক টাকা। বাবা মা চাচ্ছে মামাতো বোনকে বিয়ে করে পরিবারের অবস্থাটার উন্নতি করতে। সেজন্যই হয়তোবা একটা ডিভোর্সি মেয়েকে আমার বিশুদ্ধ জীবনের সাথে বেঁধে দিতে চাচ্ছে। অথচ আমি একজনকে কথা দিয়েছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত সব সময় আমি তার পাশে থাকব, তাকে ভালোবাসবো, তার দুঃখগুলো নিজের করে নিব, সুখগুলো তাকে দিব। আজ যদি আমি আমার মামাতো বোনকে বিয়ে করি, তাহলে ওই মেয়েটার কাছে আমি সারা জীবন অপরাধী হয়েই থাকব। কিন্তু আমি মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকতে চাই না, আবার নিজের বাবা মাকেও দুঃখী দেখতে চাই না। কিন্তু আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আমি এখনও বুঝে উঠতে পারিনি আমার কি করা উচিত। যে বাবা মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদের কথা মতো একটা ডিভোর্স হওয়া মেয়েকে বিয়ে করা উচিত, নাকি যাকে ভালোবাসি তার জন্য সব কিছু বিসর্জন দেওয়া উচিত? হয়তোবা অনেকেই বলতে পারেন ডিভোর্সি মেয়েদের প্রতি আমার এত ঘৃণা কেন? তারাও তো মানুষ, তারা তো আর নিজের ইচ্ছাতে ডিভোর্সি হয় না। তবে তিতে হলেও সত্যি, বেশিরভাগ মেয়েরা নিজের দোষেই সংসার ভাঙে। অনেকের ক্ষেত্রে আবার কোনো দোষ না থাকার পরেও দাম্পত্য জীবনটাকে বিদায় জানাতে হয়। আমার মামাতো বোনের ডিভোর্সের পিছনে অনেক কারণ আছে। অন্য সব ডিভোর্সি মেয়েদের মতো সে না। সে নিজের দোষে নিজের সংসার ভেঙেছে বললে ভুল হবে। হয়তোবা সে সংসার করতেই চায়নি, কিন্তু আমাকে কেন সে বিয়ে করতে চাচ্ছে সেটা আমার আজও অজানা। পাঠকরা কি বিশ্বাস করবেন, এই মেয়েটাই 5 বছর আগে আমার যত্নে গড়া বিশুদ্ধ ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিল, আমাকে অপমান করেছিল। আমি যখন তাকে নিজের সবটুকু অনুভূতি নিয়ে ভালোবাসি বলেছিলাম, তখন সে অট্ট হাসি হেসে উপহাসের সুরে বলেছিল, তোমার কি মনে হয় আমি তোমার সাথে রিলেশনে যাব? তুমি তোমার পরিবারের দিকে তাকাও একবার, আর আমার পরিবারের দিকে তাকাও একবার। আমার ফুপু তোমার বাবাকে বিয়ে করে সারা জীবন যেই দুঃখ কষ্ট ভোগ করেছে, আমিও কি সেই একই ভুল করব? তুমি যে জীবনে ভালো কিছু করতে পারবে এর কি কোনো নিশ্চয়তা আছে? নেই। তোমার বাবার অঢেল সম্পত্তি নেই যে ভালো কিছু না করেও তুমি আমাকে আরাম আয়েশের জীবন উপহার দিতে পারবে, কিংবা আমাকে ভালো রাখতে পারবে। তাহলে আমি কেন তোমার সাথে প্রেম করব? তোমাকে ভালোবাসবো। মানুষ ভালোবাসে সুখে থাকার জন্য, কষ্ট পাওয়ার জন্য না। কাজে কাউকে ভালোবাসি বলার আগে উপর নিচে একবার তাকাতে হয়, দুজনের অবস্থানটুকু একবার চিন্তা করতে হয়। তুমি আমার মতো এরকম সুন্দরী টাকাওয়ালা মেয়ের সাথে কেন প্রেম করতে চাও সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোমাকে ভালোবাসা তো দূরে থাক, তোমার সাথে বন্ধুত্বও করব না। তুমি আমার ফুফাতো ভাইয়ের জন্য তোমাকে রেসপেক্ট করি, কিন্তু এর মানে এই না যে তুমি আমাকে ভালোবাসি বলার দুঃসাহস করবে। আর একটা কথা বলি, শুনে রাখো, আমি একজনকে ভালোবাসি। সে দেখতে যেমন সুদর্শন, তেমনি তার টাকা পয়সারও কোনো অভাব নেই। আর আমার বিশ্বাস সে আমাকে অনেক ভালো রাখবে। সেদিন আমি আনিকার সামনে একটা কথা বলতে পারি নাই। কী বা বলতাম? কাউকে ভালোবাসি বললেও যে গরিব বলে খোঁটা শুনতে হবে জানতাম না। জানলে হয়তো কখনো কাউকে ভালোবাসি বলতাম না। সে আমাকে এভাবে না বলে অন্যভাবে বললেও পারতো। সে বলতে পারতো সে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু এভাবে অপমান করার কোনো প্রয়োজন ছিল না। তো হয়তো সে ভালোবাসা প্রত্যাখ্যান করার থেকে অপমানটাকে বড় করে দেখেছে। এত কিছু বলার পরেও আমি চুপ করেছিলাম, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম প্রকৃতির প্রতিশোধ বলতে একটা কথা আছে।
মানুষের রূপ, যৌবন এসবের অহংকার প্রকৃতি বেশি দিন রাখে না। একটা সময় এসব অহংকার ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। আনিকার সাথেও এমন হয়েছিল। আমি যেদিন তাকে প্রেম নিবেদন করেছিলাম তার 2 বছর পরে গ্রামে জানাজানি হয়ে গেল আনিকা প্রেগনেন্ট, অথচ তখন তার বিয়েই হয়নি। বিয়ের আগে একটা মেয়ে গর্ভবতী হলে কি যে বদনাম সেটা গ্রামের মানুষের থেকে কেউ ভালো জানে না। যে ছেলেকে সে ভালোবাসতো সেই ছেলে তার সাথে প্রতারণা করেছে। তার কাজ শেষ হওয়ার পর আনিকাকে ডাস্টবিনের আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আনিকা কিছু করতে পারেনি তার বাবা। আসলে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। আনিকার পরিবার অনেক চেষ্টা করেছিল ছেলেটার সাথে আনিকার বিয়ে দিতে, কিন্তু ছেলের পরিবার তাদের চেয়েও ধনাঢ্য আর প্রভাবশালী ছিল। সে কারণেই 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছিল আনিকার প্রেগনেন্টের জন্য। বিনিময়ে তারা আনিকাকে নিজেদের বাড়ির বউ করা থেকে রক্ষা পেয়েছিল। বাচ্চাটা মেরে ফেললো, জন্ম দিবেই বা কী করে? বাচ্চাটা নষ্ট করার পরেও আনিকার পরিবারের মানুষদের আমি অনুতপ্ত হতে দেখিনি কখনো। তারা মনে করতো হয়তো ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে। আনিকার বিয়ে নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না। এই ঘটনার পর আনিকার অহংকারে কিছুটা হলেও ভাটা পড়েছে। তারপর আনিকার বিয়ে হয়ে গেল। সংসার টিকলো মাত্র 1 বছর। কোনো একদিন আনিকার ফোন কল চেক করে তার হাজবেন্ড আপত্তিকর কিছু ভিডিও পেল। সেগুলো দেখে অন্তত ধারণা করা যায় আনিকা হাজবেন্ড ছাড়া অন্য একজন পুরুষের সাথে সম্পৃক্ত ছিল। সেজন্যই হয়তো সেদিনই আনিকার শ্বশুরবাড়িকে বিদায় জানিয়ে বাপের বাড়ি চলে আসতে হলো। সময় করে একদিন আনিকার হাজবেন্ড আনিকার হাতে ডিভোর্স পেপার নামক একটা কাগজ ধরিয়ে দিয়ে গেল। আমি সেদিন আনিকার পাশেই চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি কিছু বলিনি সেদিন, অথচ চাইলেও অনেক কিছু বলতে পারতাম। শুধু আকাশের দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছিলাম। আজ যখন তার কোনো ভালো জায়গা বিয়ে হচ্ছিল না, তখনই আমার কথা মনে পড়ল তাদের। বাবা মাকেও রাজি করিয়ে নিল টাকার লোভ দেখিয়ে। শুনলাম আনিকাও নাকি আমাকে বিয়ে করতে চাইবেই না বা কেন? 7 ঘাটের জল খেয়ে আসার পরেও এমন বিশুদ্ধ একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আশা করবে না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। তাই আনিকা নিজেই এখন আমাকে বিয়ে করতে চায়, ভালোবাসতে চায়। অথচ তার কাছে কোনো কিছু অবশিষ্ট নেই আমাকে দেওয়ার মতো। সেটা আর কেউ না জানলেও আমি জানি। আমি বাবা মা, ভাই বোন, নানা নানি, মামা মামি সবাইকে অবাক করে দিয়ে বলে দিলাম আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারবো না। আর সেটা যদি আনিকা হয় তাহলে তো কোনো জীবনেই সম্ভব না। আর যাই হোক, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথাটা বলার সাথে সাথে আনিকা দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দিল। মা আমাকে টান দিয়ে একটু দূরে নিয়ে গিয়ে বলল, তুই কি বললি? তোর মাথা ঠিক আছে? তুই তোর পরিবারের কথা একবারও ভাববি না? আনিকাকে বিয়ে করলে তোর পরিবারের মানুষগুলো একটু ভালো থাকতে পারবে। তুই কি চাস না আমরা সবাই ভালো থাকি? ডিভোর্স হয়েছে তাতে কি হয়েছে? আনিকা তো আমাদেরই মেয়ে। ওর খারাপ সময়ে আমরা পাশে না থাকলে কি থাকবে? আমি মায়ের কাছ থেকে দূরে চলে গেলাম। আমি জানি আমার মা কেমন মানুষ। সে মূলত টাকার জন্যই আমাকে আনিকার সাথে বিয়ে দিতে চাচ্ছে, না হলে সে কখনোই এমন করতো না। আমি আমার 22 বছর বয়সে একটা মাত্র সিদ্ধান্ত নিজে নিয়েছি, আর সব সিদ্ধান্তই আমার পরিবার নিয়েছে। আমি কোথায় পড়ব, কি করব, কখন কোথায় যাব, সব কিছুতেই আমি বাবা মায়ের অনুমতি নিয়েছি। তাই তারা আমার মতামত না জেনে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। তারা হয়তো ভেবেছিল আমি মুখ বুজে সব সহ্য করে যাব, কিন্তু না, আমি সেটা করিনি। আমি না বলার পর থেকে সবার কাছে ভিলেন হয়ে গেছি। বাবা আমার সাথে কথা বলে না, মাও ঠিক মতো কথা বলে না। খেতে চাইলেও সে নির্লিপ্ত থাকে। আর ভাই বোনের কথা না হয় বাদই দিলাম, আমি সব কিছুর উপরে আমার ভালোবাসার মানুষটাকে রেখেছিলাম। সবার কাছে ভিলেন হলেও তার কাছে যেন আমি হিরো হয়ে থাকি সারা জীবন, এমন কিছুই করেছিলাম। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ ছিল, সেও আমাকে বুঝেনি। বাংলায় একটা প্রবাদ আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আমার ভালোবাসার মানুষটাও আমাকে বুঝেনি। বিথিকে যখন সব খুলে বললাম তখন সে আমাকে বলল, কাজটা তুমি ঠিক করনি। তোমার বাবা মায়ের দিকে তাকিয়ে হলেও বিয়েটা করা উচিত ছিল। তোমার জায়গায় আমি থাকলে কিন্তু ঠিকই বিয়ে করে নিতাম, কারণ আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আমার বাবা মাকে। তাদের সুখের জন্য আমি সবাইকে ছেড়ে দিতে পারি,
সেজন্যই বলি তাড়াতাড়ি একটা কিছু করো, না হলে বাবা মা আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না। ইদানিং খুব বেশি ছেলে দেখতেছে আমার জন্য। কতদিন আর নিজের বিয়ে আটকিয়ে রাখবো বলো? তোমাকে কিন্তু আমি যথেষ্ট সময় দিয়েছি। কাজে আমি যদি বাবা মায়ের পছন্দে বিয়ে করে নেই, তুমি কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। আচ্ছা যাই হোক, বাসা থেকে ফোন দিচ্ছে, যেতে হবে আমাকে। ভালো থাকো, নিজের যত্ন নিও। বিথি চলে গেল, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। অথচ আজকে প্রায় 2 মাস পর তার সাথে দেখা। কত কিছু ভেবে রেখেছিলাম, রিক্সা করে ঘুরবো, পার্কে বসে বাদাম খাবো, তার হাত ধরে কিছু ভালো লাগা ভালোবাসার কথা বলে নিজের পারিবারিক অশান্তিটা ভুলে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এসবের কিছুই হলো না। বিথি আমার কথা শোনার প্রয়োজন মনে না করেই চলে গেল। অথচ আমি তার জন্যই বাবা মাকে না বলে দিলাম। সে যদি না থাকতো, আনিকা যদি পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হতো, বাবা মায়ের সুখের জন্য আমি খুশি মনে তাকে বিয়ে করে নিতাম। এখন মনে হচ্ছে দুকুলেই হারালাম আমি। না পারলাম ভালোবাসার মানুষটাকে খুশি করতে, না পারলাম নিজের আপনজনদের কথা রাখতে। এখন মনে হচ্ছে আবারও আনিকার কাছে ছোট হতে হবে, তাকে বিয়ে করতে হবে। কারণ আজকে বিতির সাথে কথা বলে অন্তত এটা বুঝেছি, সে যে কোনো সময় বাবা মায়ের পছন্দে বিয়ে করে নিতে পারে। শুধু আমিই পারলাম না বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের পছন্দের মেয়েটাকে বিয়ে করে নিতে। বিয়ে করে নিলে হয়তো পারিবারিক অশান্তি থেকে বেঁচে যেতাম। কারণ এই কয়েকদিন আমি একটা জিনিস খুব করে উপলব্ধি করেছি, সেটা হলো এই পৃথিবীতে পারিবারিক অশান্তির উপরে কিছু নাই। এটা মানুষকে ডিপ্রেশনের চরম পর্যায়ে নিয়ে যায়, আত্মহত্যার পথ পর্যন্ত পৌঁছে দেয়। আমি সেই ডিপ্রেশনের চরম পর্যায়ে চলে গেছি। ডিপ্রেশন খুব খারাপ জিনিস, এটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। পৃথিবীর বেশিরভাগ মানুষ পারিবারিক ডিপ্রেশনের কারণে অসুখী। প্রেম ভালোবাসার কারণে যদি মানুষ কষ্ট পায়, তাহলে একটা সময় সেটা ভুলে যায় অন্য কারো প্রেম ভালোবাসার ছোঁয়া পেয়ে। কিন্তু পরিবার থেকে কোনো আঘাত পেলে সেটা ভুলে যাওয়া যায় না, সারা জীবন তাড়া করে বেড়ায়। আমি বুঝতে পারছি, আমি যদি বিয়েতে রাজি হই, তাহলে আমার পরিবারটা সচ্ছল হবে, দুই পরিবারের সম্পর্কটা আগের চেয়ে ভালো হবে। কিন্তু যে মেয়েটা একাধিক পুরুষের সাথে মনোরঞ্জন করেছে, একাধিক পুরুষকে ভালোবেসে ধরে রাখতে পারেনি, সেই মানুষটাকে কিভাবে আমি আমার জীবনের সাথে জড়াবো? পরিস্থিতি আর বাস্তবতা মেনে নিয়ে না হয় আমি আনিকার সাথে নিজেকে জড়িয়ে ফেললাম। কিন্তু সে যে আমাকেও ছেড়ে যাবে না, এটার তো কোনো নিশ্চয়তা নেই। কেউ তো আর জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে চায় না, আমিও চাই না। তবে সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। হয় আনিকাকে বিয়ে করে সুখে শান্তিতে নিজের পরিবার নিয়ে সংসার করতে হবে, না হয় ঠিকানাবিহীন পাখির মতো বাড়ি থেকে বের হয়ে যেতে হবে ভালোবাসার মানুষের হাত ধরে। যদিও আমি জানি না চালচুলোহীন একটা প্রেমিকের কাছে কোনো প্রেমিকা তার বিলাসিতার জীবনকে বিদায় জানিয়ে চলে আসবে কিনা। না আসারই কথা, কারণ বেশিরভাগ মেয়ে নিজেদের ভালো রাখতে চায়। তারা পরিবারের দোহাই দিয়ে প্রেমিককে ছেড়ে দেয়, অথচ সেই প্রেমিকই যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঠিকই পরিবারের কাছে রাজি করিয়ে নেয়। বের হয়ে যেতেও ভয় লাগে, চাল নেই, চলো নেই, ইনকাম নেই, কোনো কিছু নেই। এমন একটা অবস্থায় কিভাবে বাড়ি থেকে বের হয়ে যাব? যারা এখনও কোনো চাকরি বাকরি করে না কিংবা এখনও পড়াশোনার মধ্যে আছে, তারাই শুধু এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। বাবা মা অনেক সময় রাগ করে এমন কিছু বলে ফেলে যে ইচ্ছে করে বাসা থেকে চলে যায়, কিন্তু অনেকেই সেটা পারে না। কারণ বাড়িতে থাকলে অন্তত 3 বেলা খাবার আর রাতে নরম বালিশের নিচে ঠাঁই নিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু যখনই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাবেন, একা থাকবেন, তখন আপনার এসব নিয়ে ভাবতে হবে 3 বেলা খাবার কিভাবে কোথা থেকে আসবে, ভাবতে হবে রাত্রে আপনি কোথায় ঘুমাবেন। বাবা মা বেঁচে থাকতে এসব নিয়ে চিন্তা করার দরকার পড়ে না। তারা যেভাবে হোক সন্তানদের থাকা খাওয়ার ব্যবস্থা করে যান প্রতিনিয়ত। তারপরও বাবা মায়ের কিছু কিছু সিদ্ধান্ত আমরা সন্তানরা মেনে নিতে পারি না। আমারটাও ঠিক তেমন। আমিও মানতে পারছি না আনিকার মতো একটা অহংকারী মেয়েকে আমার বিয়ে করতে হবে। কিন্তু ওই যে পরিস্থিতির শিকার, চাকরি বাকরি নেই তো। থাকলে না হয় যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতাম, কিন্তু হাত পা তো বেঁধে রেখেছে বেকারত্ব নামক অভিশাপ শব্দটা। বাবা মায়ের এমন অবস্থা দেখে আমার খারাপ লাগতো। তারা সব সময় আমার সামনে থাকতো অথচ কথা বলতো না। এই জিনিসটা আমি মেনে নিতে পারছিলাম না। তাই মাকে বললাম আনিকার সাথে কথা বলবো। তখন মা সোজাসুজি বলে দিল, এখানে বলা বলির কিছু নেই,
বিয়ে করবি নাকি সেটা বল। বিয়ে না করলে মানুষের কাছ থেকে ধার করে এনে যে তোদের পড়াশোনা করিয়েছি সেগুলো শোধ করে দিস। মরার পরে না হলে আমরা মাটির নিচে জায়গা পাবো না। তোদের জন্য সারা জীবন কষ্ট করলাম, আর আজকে তোরা বাবা মায়ের কথার অবাধ্য হতে একবারও চিন্তা করিস না। অনেক বড় হয়ে গেছিস না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গিয়েছিস। আমাদের তো আর এখন দরকার নেই। আমরা ভালো থাকলেই কি আর খারাপ থাকলেই কি, তোর তো তাতে কিছু যায় আসে না। মায়ের এমন কথাতে ভিতরটাতে কেমন যেন করে উঠল। মনে হলো জীবনে যা করেছি সবই তো বাবা মায়ের সুখের জন্যই করেছি। শেষ বেলায় এসে নিজের ভালোটাকে বড় করে দেখব, স্বার্থপরের মতো নিজের পছন্দে বিয়ে করে নিব। কত শত মানুষ তো ভালোবেসে নিজের পছন্দে বিয়ে করে, তারা সবাই কি সুখী হতে পারে? তাদের কি দাম্পত্য জীবন অশান্তি হয় না? কিছুদিন আগেই তো দেখলাম 5 বছর প্রেম করে বিয়ে করার পরেও 1 বছর সংসারটা টিকেনি, ডিভোর্স হয়ে গেছে তাদের। মায়ের কথাগুলো শোনার পর আশেপাশের মানুষ নিয়ে একটু চিন্তা করলাম। আমি তো ভুল করছি না। আমি না হয় সুখী হব না, কিন্তু আমার বাবা মা তো ভালো থাকবে, তাদের তো আর কোনো সমস্যা থাকবে না। আমি আমার খারাপ থাকাটা মেনে নিয়ে আনিকাকে বিয়ে করব বলে মন স্থির করলাম। তবে সেটা কারো কাছে প্রকাশ করলাম না, এমনকি মায়ের কাছে গোপন রাখলাম কথাটা। শুধু মাকে একবার বললাম, মা তুমি তো জানো আমি কেমন আর আনিকা কেমন। দুজন দুই মেরুর মানুষ। সে বড় হয়েছে সোনার চামচ মুখে নিয়ে, আর আমি বড় হয়েছি অভাব অনটনের মধ্য দিয়ে। সে অনেক অহংকারী মা, আমি তার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো না। ওর চরিত্র সম্পর্কে তুমি জানো না। বিয়ের পর যদি খারাপ কোনো কিছু করে তখন কি আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি হবে না? কথাটা শেষ হওয়ার আগেই মা অপর পাশ থেকে বলে উঠল, আনিকা আর আগের মতো নেই। সে জীবনে অনেকবার মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছে। কষ্ট পেলে মানুষের অহংকার কমে যায়, মানুষ তখন অনেক কিছু উপলব্ধি করতে পারে। আনিকা সব ভুলে তোর সাথে নতুন করে শুরু করতে চায়। মানছি মেয়েটা জীবনে 2-1বার ভুল করেছে, কিন্তু এখন সে কোনো ভুল করতে চায় না। সঠিক মানুষকে বিয়ে করতে চায়, আর সে মনে করে সেই সঠিক মানুষটা তুই। তুই হয়তো জানিস আনিকার বিয়ে হচ্ছে না, সেজন্য তোর কাছে বিয়ে দিচ্ছে, কিন্তু এটা তোর ভুল ধারণা। টাকা হলে ছেলের অভাব হয় না এ যুগে। কিন্তু আনিকা মনে করে টাকা দিয়ে বিয়ে দিলেই যে ভালো থাকবে এমন না। সে কাউকে বিশ্বাস করতে চায় না, কাউকে ভরসা পায় না। আনিকা তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই তার বাবা তার বিয়ে দিতে পারেনি। না হলে ভালো হোক খারাপ হোক আনিকার বিয়ে দিত তার বাবা। সে এখন সত্যি সত্যি তোর সাথে থাকতে চায়, তোকে ভালোবাসতে চায়। তুই ওকে একটাবার সুযোগ দিয়ে দেখ, ও আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। আমি বেশি কিছু বললাম না, শুধু বললাম, তুমি টাকার কথা বলছো মা, কিন্তু আমাকে তো টাকার জন্যই বিয়ে করাচ্ছ। সত্যি করে একটা কথা বলবে, আনিকার বাবা যদি এত টাকা না দিত তাহলে কি আমাকে তোমার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে? মা কোনো কথা বলল না, বলবেই বা কী করে, তার বলার মতো কিছু ছিল না। তাই সে সেখান থেকে চলে গেল, আর চলে যাওয়ার আগে বলে গেল, আমি যেন আনিকাদের বাসায় যাই আজকে, তার সাথে দেখা করে আসি একবার। মা না বললেও তাদের বাসায় যেতাম আমি একটাবার তার মুখোমুখি হতে চাই, কিছু কথা বলতে চাই তাকে। আনিকার বাসায় গিয়ে দেখলাম সে একা, তাই যাওয়ার পর কিছুটা অস্বস্তি হচ্ছিল। তবে একদিক থেকে ভালোই হয়েছে, তার সাথে খোলাখুলি কথা বলতে পারবো। আমাকে দেখে আনিকা অনেকটা অবাক হলো। সে হয়তো আশা করেনি আমি তাদের বাড়িতে আসব, সেটাও তার সাথে দেখা করবার জন্য। নীরবতার দেওয়ালটা আনিকা নিজেই ভাঙলো। আনিকা খুব নরম সুরে বলল, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আমি শুধু অবাক হচ্ছিলাম আনিকাকে দেখে। নিয়তি মানুষকে কতটা পরিবর্তন করতে পারে সেটা বুঝতে পারছি। মানুষ যত বেশি দুঃখ পাবে সে মানুষটা তত বেশি শক্ত হওয়ার কথা, কিন্তু আনিকার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হয়েছে। সে মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ার পর থেকে ক্রমাগত নরম হয়েছে। তার ভিতরে মনুষ্যত্ব নামক জীবনটার জন্ম নিয়েছে, যেটা আগে তার মাঝে ছিল কিনা আমার জানা নেই। সত্যি সে আগের মানুষটা আর নেই। দিন যায়, মাস যায়, বছর যায়, মানুষগুলো বদলায়। কেউ ভালো থেকে খারাপ হয়, কেউ বা খারাপ থেকে ভালো হয়। মানুষ বেঁচে থাকলে বদলাবেই, হোক সেটা কিছুদিন আগে কিংবা পরে। আনিকার এমন অসহায় চেহারাটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল না, তাই আমি আর চুপ থাকতে পারলাম না। সেজন্যই হয়তোবা নীরবতার পরিসমাপ্তি ঘটিয়ে আনিকার সাথে কথা বললাম আমি।
আমার ঠিক মনে নেই শেষ কবে আমি আনিকার সাথে কথা বলেছিলাম। এটা বলতে পারবো না তাকে কখনো কোনো দিন জিজ্ঞেস করেছিলাম কি না সে কেমন আছে। অথচ তাকে দেখে বুঝতে পারছি বলা উচিত ছিল, তার খোঁজখবর নেওয়া উচিত ছিল। মেয়েটা নিজের খারাপ সময়ে কাউকে পাশে পায়নি। আমিও স্বার্থপরের মতো ভেবে গিয়েছি তার সাথে যা হয়েছে ভালোই হয়েছে, অথচ একটাবারও তার জায়গা থেকে নিজেকে কল্পনা করিনি। যাই হোক, ওসব কিছু মনে করতে চাই না আমি। একটা সময় তাকে আমার বিরক্ত লাগতো তার অহংকারী স্বভাব দেখে, কিন্তু এখন তার এই নীরবতা দেখে কেমন যেন মায়া হচ্ছে। আমি জানি না ঠিক কতদিন, কত মাস, কত বছর পর আনিকাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? সে ছোট করে উত্তর দিল, ভালো আছি, তুমি কেমন আছো? চাপে পড়ে আমাকে বিয়ে করতে হচ্ছে না। জানো, আমার অনেক খারাপ লাগে তোমার জন্য। তোমার সাথে সেদিন কি জঘন্য ব্যবহারটা নাই করেছি আমি, এর শাস্তিও আমি পেয়েছি। একবার না দুইবার আমি মানুষকে ভালোবেসে মরেছি, তারা আমাকে ভালোবাসেনি কখনোই। ভালোবেসেছে আমার দেহকে, ভালোবেসেছে আমার টাকাকে। শেষবারের মতো একজনকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেও আমাকে কাছে টানেনি। তাকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সে আমার হাতটা ছেড়ে দিয়েছে, সবাই দূরে ঠেলে দিয়েছে। অথচ আমি শুধুমাত্র ভালো থাকার লোভে সবাইকে ভালোবেসেছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তুমিই ঠিক, শুধুমাত্র টাকা আর সুন্দর চেহারার মানুষ নিয়ে জীবনে ভালো থাকা যায় না। ভালো থাকার জন্য এসবের বাইরেও অনেক কিছু দরকার হয়, যেটা আমি তাদের কাছ থেকে কখনোই পাইনি। তুমি চাইলে আমি বাবার সাথে কথা বলতে পারি, তোমাকে জোর করব না। হ্যাঁ, আমি একটু লোভী, তোমাকে বিয়ে করে নতুন করে আবার শুরু করতে চাই, কিন্তু সেটা তোমার ভিতরটা ভেঙে দিয়ে নয়। আনিকার এমন ইমোশনাল কথা শুনে আমার ভিতরটাতে নাড়া দিয়ে উঠল। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটাও যদি আপনার সামনে দাঁড়িয়ে এভাবে নিজের সবটুকু আবেগ নিয়ে কথা বলে, তাহলে আপনার ভিতরটাও নাড়া দিয়ে উঠবে। আমি এই মেয়েকে কিছু বলতে পারলাম না, অথচ বাসা থেকে বের হওয়ার সময় মনে মনে ভেবেছিলাম তাকে অনেক কথা বলবো। আমাকে যেভাবে অপমান করেছিল সেদিন, সেটার জবাব দেব আজকে। কিন্তু আমি পারলাম না। এমনিতেই তার ভিতরটা প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে, সে ভালো নেই। এরপরেও যদি আমি তাকে কিছু বলে তার ভিতরটা ক্ষতবিক্ষত করে দেই, তার খারাপ থাকার কারণ হই, তাহলে আমার নিজের সত্তার কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকব। কারো ভালো থাকার কারণ না হতে পারি, তবে এই ক্ষণস্থায়ী জীবনে কারো খারাপ থাকার কারণ হতে চাই না কখনো। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, নিজের পরিবারের জন্য হলেও আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিব। তারপর আমি বিতির সাথে কথা বলেছিলাম, সেও আমার এমন সিদ্ধান্তে খুব একটা মন খারাপ করেনি। অথচ আমি ভেবেছিলাম সে আমাকে অনেক কিছু বলবে, কিন্তু না, সে খুশি মনেই মেনে নিয়েছিল। কারণ আমার থেকেও ভালো একজন মানুষের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, যার কারণে আমাকে আর জোর করেনি সে, বরং শুভকামনা জানিয়েছিল আমার ভবিষ্যৎ বিবাহিত জীবনের জন্য। আমিও তাকে বলেছিলাম তার দাম্পত্য জীবন সুখের হোক, সে যেন ভালো থাকে। ওই দিনের পর থেকে আর কখনো বিথি নামক মেয়েটার সাথে আমার কথা হয়নি, দেখা হয়নি। সেও আমাকে ভুলে গিয়েছে, আমিও তাকে ভুলে গিয়েছি। খুব সাদামাঠাভাবে আনিকার সাথে আমার বিয়ে হয়। নিজের খুব আপনজন ছাড়া কাউকে আমাদের বিয়ের কথা বলা হয়নি। একটা জিনিস পরে হলেও আমি উপলব্ধি করেছি, এই বিয়েতে আমি আর আনিকা বাদে সবাই অনেক খুশি ছিল। আমি খুশি না, কারণ আমি যাকে বিয়ে করলাম তাকে আমি কখনো ভালোবাসিনি। জানি না কোনোদিন পারবো কিনা, তাই নিজের বিয়েতে নিজের আনন্দ পাওয়ার কোনো কারণ খুঁজে পাইনি আমি। কিন্তু আনিকা কেন খুশি হয়নি সেটা আমি ঠিক জানি না। হয়তোবা সে ভেবেছে আমি তাকে চাপে পড়ে বিয়ে করেছি, কিংবা কে জানে ভিতরে ভিতরে ঠিকই খুশি হয়েছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। তবে আমি এসব নিয়ে ভাবছি না, যা হওয়ার হবে। নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছি, নিজের জীবনে ভালো কিছু করতে পারি নাই। আমার এই জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, একটাই শুধু চাওয়া, বাবা মা ভালো থাকুক, ভালো থাকুক আমার পরিবার। আনিকা বাসর ঘরে বসে আছে, এটা তার জন্য নতুন কিছু নয়। এর আগেও সে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে প্রথমবারের মতো এমন অবস্থার সম্মুখীন হচ্ছে আজ। সেদিনের পর থেকে তাকে আমি কখনো ওইভাবে দেখিনি, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম সে কখনো আমার হবে না। আর যে কখনো আমার হবে না, তাকে নিয়ে চিন্তা ভাবনা করে নিজের কল্পনার জগৎটাকে সুখী করতে চাইনি। কারণ আমি তাকে নিয়ে বাস্তবে সুখী হতে চেয়েছিলাম, কল্পনাতে নয়। আপনি চাইলে
কল্পনাতে যে কাউকে নিয়ে সুখী হতে পারেন, কিন্তু বাস্তবে সবাইকে নিয়ে সুখী হওয়া যায় না। বাস্তবে সুখী হওয়ার জন্য মানুষটাকে দরকার হয়, কিন্তু কল্পনাতে তাকে ছাড়াও সুখ অনুভব করা যায়। আপনি যাকে ভালোবাসবেন দেখবেন তাকে নিয়ে কল্পনা করতে আপনার ভালো লাগবে, তাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতে আপনার ভালো লাগবে। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে কল্পনা রাজ্যে সুখী হওয়ার মতো বিশুদ্ধ অনুভূতি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। নীরবতার দেওয়ালটা এবার আমিই ভাঙলাম। আমি তাকে বললাম, শোনো, আমি আজকে অন্তত তোমার সাথে ঘুমাতে পারবো না, আমার সময় লাগবে। আলাদা ঘুমাচ্ছি দেখে যে তোমাকে স্ত্রীর অধিকার দিব না, বিষয়টা এমন ভাবলে ভুল করবে। আসলে দেখো, তোমার সাথে বিয়েটা হুট করেই হয়ে গিয়েছে। আমি প্রস্তুত ছিলাম না এসবের জন্য। আমি চাইলেও এখন তোমার সাথে ওইসব করতে পারবো না। আমি জানি বাসরাত সবার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে, কিন্তু আমার জীবনে এমন করার সুযোগ নেই। আমার সময় লাগবে অন্তত তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। তবে এটা নিশ্চিত থাকতে পারো, সব ভুলে আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করব। শুধু চেষ্টা নয়, মন প্রাণ উজাড় করে ভালোবাসার চেষ্টা করব। যদি সফল হই তাহলে দুজনের জন্যই ভালো, আর যদি তোমাকে ভালোবাসতে না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিও। কারণ ভালোবাসা জিনিসটার উপরে কারো হাত নেই, এটা জোর করে হয় না। তবে আমি তোমাকে বউ হিসেবে যতটা রেসপেক্ট করা দরকার সেটা করব। আজ থেকে তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিয়ে নিলাম। শুধু একটা কথাই বলবো, যদি তোমাকে নিজের মতো করে ভালোবাসতে না পারি তাহলে ক্ষমা করে দিও। কারণ কাউকে ভালো রাখা আর কাউকে ভালোবাসা এক নয়। বউ হিসেবে তুমি আমার ভালোবাসা পাওয়ার অধিকার রাখো, আর আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আমার এত এত কথার বিপরীতে কিছুক্ষণ চুপ থেকে আনিকা বলল, আমি জানি তুমি আমাকে ঠকাবে না, আমি জানি তুমি আমাকে ভালো রাখবে। তবে তুমি চিন্তা করো না, তুমি যদি কখনো কোনো দিন আমার সাথে ফিজিক্যাল রিলেশন না করো তাতেও আমার কোনো আপত্তি নেই। আর যদি বলো প্রতিদিনই করবে সেটাতেও আমার কোনো বাধা নেই। আমি শুধু তোমাকে পাশে চাই, নিজের একাকিত্ব দূর করতে চাই। আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার দুঃখগুলোকে নিজের করে নিতে চাই, নিজের সুখগুলো তোমাকে দিতে চাই। বিশ্বাস করো আমিনুল, আমি আমার জীবনে দুইটা পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। তাদের মাঝে আমি একটু ভালোবাসা দেখিনি। তারা আমার উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে। তারপর আমি সব সহ্য করে থেকে গিয়েছিলাম একটু ভালো থাকার আশায়, কিন্তু আমি পারিনি। যেদিন জানতে পারলাম আমার হাজব্যান্ড আমাকে ছাড়াও অন্য একজন মানুষকে ভালোবাসে, সেদিন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অন্য একজন মানুষকে নিজের সব কষ্টের কথা বলতাম, তখন নিজেকে অনেক হালকা লাগতো। কিন্তু সেও আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ধোঁকা দিল। সবাই জেনে গেল আমি খারাপ, তাই আমার ডিভোর্স হলো। অথচ গোপনে গোপনেও অনেক কিছু হয়েছে যেটা আমি কাউকে বলতে পারিনি। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে সুখী ছিল না, তাই আমিও চেষ্টা করেছিলাম তাকে মুক্তি দিতে। কিন্তু তাকে মুক্তি দিতে গিয়ে আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম। পরিবার, সমাজ, সবাই আমার দোষ দেওয়া শুরু করলো। কিন্তু আমি চলে আসার কয়েকদিন পরেই আমার হাজবেন্ড বিয়ে করে নেয়, এটা নিয়ে কেউ কখনো কথা বলেনি, কিংবা তাকে খারাপ হিসেবে সমাজের সামনে উপস্থাপন করেনি। আসলে মেয়েদের চরিত্রে যদি একবার দাগ লেগে যায় সেটা সারা জীবন থেকে যায়, কিন্তু পুরুষের এমন হলে সেই দাগটা অনায়াসে মুছে যায়। আনিকার কথাগুলো একবারে মিথ্যাও নয়। আমি তাকে সম্পূর্ণ না জেনেই খারাপ মেয়ে ভেবে বসেছিলাম, অথচ তার খারাপ হওয়ারও কারণ থাকতে পারে। আমরা অনেক মানুষই থাকি যারা ভালো থাকার আশায় একাধিক মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলি, কিন্তু দিন শেষে সবার কাছেই আমরা প্রতারিত হই। আর যাই হোক, আনিকার অতীত জীবনটা আমি মনে করতে চাই না। তার বর্তমান জীবনটাকে নিয়ে আমি সুখী হতে চাই, তাকেও সুখী করতে চাই। আমরা আমাদের বাসরাতটা আলাদা ঘুমিয়েছিলাম। আমি নিচে বিছানা করে শুয়ে পড়ি, সে নিজে নিচে শুয়ে আমাকে উপরে শুতে বললেও আমি নিচে শুই, কারণ আমার এসবে অভ্যাস আছে। জীবনে কত শতবার ফ্লোরে ঘুমিয়ে মরার মতো পড়ে থেকেছি, সেটার কথা না হয় নাই বলি। বাট সে তো সবসময় বিলাসিতায় থেকেছে, হয়তোবা জাজিম ছাড়া কখনো শক্ত কোনো জায়গাতে ঘুমায়নি, তাই তাকে উপরেই মানায়। আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নরম শক্ত সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। আনিকার সাথে বিয়ে হওয়ার পর আমার পরিবারটা আগের তুলনায় অনেক সচ্ছল হয়। মামাও আমার মায়ের প্রতি অনেক ভালোবাসা দেখাতে শুরু করে। মা যেটুকু জমি পেত সেটুকু মাকে দিয়ে দেয়। নিজের মেয়ের সুখের জন্য একটা বাবা যে
কত কিছু করতে পারে সেটা আমি আনিকার বাবাকে দেখে বুঝতে পেরেছি। মেয়েদের অন্তত বাবা নামক মানুষটাকে কখনো কষ্ট দেওয়া উচিত না। আমি বাসায় খুব একটা থাকতাম না, আনিকার সাথে খুব কম দেখা হতো। তবে সে আমার মাকে অনেক আদর করত, নিজের মায়ের মতোই দেখত। আমি কখনো ভাবিনি আনিকা আমার পরিবারটাকে নিজের মনে করে গুছিয়ে নিবে, কিন্তু সে নিয়েছে। আসলে উপরওয়ালা যখন যাকে দেয় দু হাত ভরে দেয়। আনিকার সাথে বিয়ে হওয়ার 6 মাস পরেই আমি একটা ভালো চাকরি পেয়ে যাই। সেই সুবাদে আনিকার সাথে আমার থাকা হতো না। তবে আমি তার সাথে থাকি না এটা নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই, কারণ সে আমার পরিবার নিয়ে ভালো আছে। আমি যদি এখন বলি আমার সাথে আলাদা বাসা নিয়ে থাকতে হবে, আমার মনে হয় সেটাতেও সে ঘোর আপত্তি করে বসবে। দেখতে দেখতে আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল। আমিও তাকে খুব ধীরে ধীরে কচ্ছপ গতিতে ভালোবাসতে শুরু করলাম, কিন্তু আমার ভালোবাসাটা বেশি দিন থাকলো না। হঠাৎ করে একদিন জানতে পারলাম আনিকার একটা কঠিন অসুখ ধরা পড়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। সেদিন আমার সৃষ্টিকর্তার উপর অনেক রাগ হয়েছিল। এতদিন পর একজন মানুষকে এত গভীরভাবে ভালোবাসলাম, কিন্তু সেটাও খুব অল্প কিছুদিনের জন্য। মৃত্যুর আগে আমি আনিকার সাথে থাকিনি, নিজের ইচ্ছাতেই তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। কারণ আমি তাকে ধুকে ধুকে মরতে দেখতে পারবো না, তাই তার থেকে দূরে কোথাও চলে গিয়েছিলাম। আনিকা মারা গিয়েছে আজ প্রায় 5 বছর হয়েছে। এই 5টা বছরে আমার জীবনে কত শত মেয়ে এসেছে তার হিসেব আমার কাছে নেই। আমি খুব করে চেয়েছি মনের মতো একজন জীবনসঙ্গী খুঁজে আনিকাকে ভুলে যেতে, কিন্তু আমি পারিনি। অনেক মেয়ের সাথে দেখা করেছি, কিন্তু কাউকে শেষ পর্যন্ত বিয়ে করতে পারিনি। আনিকাকে ভালোবাসি বলে এমন করেছি সেটা কিন্তু না। আমার ভিতরটা কেন জানি মেয়েগুলোকে পছন্দ করেনি। আমার মনে হয়েছে আমার বেঁচে থাকার জন্য অন্য একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা আমি জানি না। কোনো মেয়ের কাছে নিজের ভালো থাকার কারণ খুঁজে না পেয়ে একদিন রোদ্দুর মাখা বিকেলে একটা অনাথালয়ে গিয়ে নিজেকে প্রতিস্থাপন করলাম। চারদিকে তাকাতেই নিষ্পাপ শিশুগুলির হাসি আমার ভিতরটাকে মুহূর্তের মধ্যেই ভালো করে দিল। অথচ আনিকা মারা যাওয়ার পর আমার ভেতরটাতে কখনো এত ভালো লাগা কাজ করেনি যতটা আজকে এই অনাথালয়ে এসে কাজ করছে। আমি চলে আসবো এমন সময় পেছন থেকে একটা মেয়ে আমার হাত ধরে বলে, আঙ্কেল আঙ্কেল চকলেট কোথায়? মেয়েটার দিকে তাকিয়ে মনে হলো আমি খুব পরিচিত কাউকে দেখছি। মেয়েটা যখন কথাগুলো বলে দাঁত বের করে হেসে দিল, তখন আমার মনে হলো আনিকা আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার সাথে আমারও খুনসুটিতে মারতে ইচ্ছে করছিল, তাই আমি তাকে বললাম, আমার কি চকলেট নিয়ে আসার কথা ছিল? তখন পিচ্ছি মেয়েটা অভিমান করে বলল, এখানে যে আসে সে আমার জন্য চকলেট নিয়ে আসে। বিপরীতে আমি বললাম, চকলেট খাওয়া যাবে না। সে বলল, আমি বলেছি খাবো মানে খাবই, আমার চকলেট চাই চাই। আনিকাও ঠিক এমন করতো। আমার আর বুঝতে কিছু বাকি রইল না। আমি মেয়েটাকে বললাম, তোমার নাম কি? সে হেসে দিয়ে বলল, রামিয়া। আমি কেউ একজনের হাত ধরে একা আকাশ ভালোবাসা নিয়ে বলেছিলাম আমাদের যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো রামিয়া। আমি একবার শুনেছিলাম আনিকা মৃত্যুর আগে প্রেগনেন্ট ছিল, কিন্তু কখনো জানার চেষ্টা করিনি সে বেঁচে থাকতে পারে। আমি জানতাম সেও আনিকার সাথে চলে গিয়েছে চিরদিনের জন্য। যখন তাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, তখন সে আমাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তখন কিছু বলতে পারলাম না, শুধু বললাম, আমাকে আঙ্কেল বলে না, বাবা বলো। তখনই মেয়েটা বলল, বাবা। আমি বুঝতে পারলাম এই ডাকটা শোনার জন্যই আমি এতদিন বেঁচে ছিলাম। আমার বেঁচে থাকার কারণও আমি জেনে গিয়েছি, ভালো থাকার কারণও খুঁজে পেয়েছি। আনিকা মৃত্যুর আগে আমার জন্য এরকম একটা উপহার রেখে গিয়েছিল, আমি কখনো জানতেই চাইনি। সে চেয়েছিল আমি যেন সব ভুলে আবার নতুন করে শুরু করি, কিন্তু আমি পারিনি। ঠিকই আমি আমার বেঁচে থাকার অবলম্বনটাকে খুঁজে নিয়েছি। আনিকা ঠিকই জানতো সে যতই আমার জীবনটা নতুন করে সাজিয়ে দেওয়ার জন্য এত বিরাট একটা সত্য লুকিয়ে রাখুক না কেন, একদিন আমি ঠিকই জেনে যাব। আর সেদিন আনিকাও দূর থেকে আমাদের দুজনকে দেখবে, ভালোবাসবে।